সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অনার্স তোমাদের থার্ড ইয়ারের ট্রানজিশন মেটালস এন্ড কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এই কোর্সটা নিয়ে আলোচনা করব। এই কোর্সটি তোমাদের যারা পুরাতন থার্ড ইয়ার আছো এরই পাশাপাশি যারা নতুন থার্ড ইয়ার উভয় ইয়ারের জন্য প্রযোজ্য হবে। তাহলে আমরা আজকের যে কোর্সটা নিয়ে আলোচনা করব, কোর্স কোড হচ্ছে সিএস 7342 এটা কোর্স কোড। এবং আমরা এই কোর্স কোডে চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 তে আমাদের আছে বন্ডিং। কাদের বন্ডিং? এটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর বন্ডিং। এই বন্ডিং নিয়ে আমরা আলোচনা করব। এই বন্ডিং এ আমরা প্রথমে এই বন্ডিং এর থিওরি গুলোর মধ্যে ভার্নারের থিওরি পড়ছিলাম, এরপরে আমরা সিজুইক থিওরি পড়ছিলাম, সিজুইক থিওরির পরে ইএন রুল, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারের রুল পড়ছিলাম। আজকে আমরা এর পর থেকে এই কোর্সটি ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি করব, ভিবিটি। ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে বন্ডিং আছে, বন্ডিং এর যতগুলো থিওরি আছে তার মধ্যে প্রথম থিওরি এটা এবং খুব কার্যকর থিওরি। বিজ্ঞানী পলিং এই থিওরি দেন। ভ্যালেন্স বন্ড থিওরির মূল কথা হচ্ছে যে যখন ভ্যালেন্স বন্ড তৈরি হবে ওই বন্ডের ক্ষেত্রে একটি লুইস অ্যাসিড থাকবে আর একটি লুইস অ্যাসিড এবং লুইস বেস এরা পরস্পর এই সন্নিবেশ বন্ধন তৈরি করবে। তাহলে যে লুইস অ্যাসিড বা লুইস বেস এটা কার? তাহলে আমরা বলতে পারি একটা হবে লুইস অ্যাসিড এর ন্যায় আচরণকারী আর একটা হবে লুইস বেস এর ন্যায় আচরণকারী। তোমরা জানো লুইস অ্যাসিড হচ্ছে যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে এরা হবে ইলেকট্রন জোড় অ্যাকসেপ্টর, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর। আর লুইস বেস হবে যারা একজোড়া ইলেকট্রন দান করতে পারে, তাহলে এরা হবে ডোনার, ইলেকট্রন পেয়ার ডোনার। তাহলে আমাদের যে তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড গুলো হয় তাদের যে কম্পাউন্ড গুলো তাদের কিন্তু আমরা দেখি লুইস অ্যাসিড হিসেবে মেটাল আয়ন গুলো কাজ করে। মেটাল আয়ন গুলো এখানে কাজ করবে। আমরা সংক্ষেপে বলতে পারি এম প্লাস আয়ন গুলো। আর লুইস বেস হিসেবে যারা কাজ করবে তারা হচ্ছে লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড তারা একজোড়া ইলেকট্রন দান করবে, ওই দানকৃত ইলেকট্রন জোড় মেটাল আয়ন বা মেটাল গ্রহণ করবে। তাহলে মেটাল বা মেটাল আয়ন গুলো এখানে লুইস অ্যাসিড আর লিগ্যান্ড হচ্ছে লুইস বেস। এভাবে তাদের মধ্যে বন্ধন তৈরি হবে। তাহলে আমরা যদি এই ভ্যালেন্স বন্ড থিওরির স্বীকার্যের দিকে যাই তাহলে আমরা বলতে পারি যে এদের স্বীকার্যের প্রথম কথা হচ্ছে যে যৌগ তৈরির ক্ষেত্রে লুইস অ্যাসিডের ন্যায় মেটাল বা মেটাল আয়ন গুলো কাজ করে এবং লুইস বেস হিসেবে লিগ্যান্ড গুলো কাজ করে। এক্ষেত্রে যে মেটাল বা মেটাল আয়ন গুলো এই লুইস অ্যাসিডের ন্যায় আচরণ করে তারা সেন্ট্রাল অ্যাটম হিসেবে থাকবে কমপ্লেক্সে। সেন্ট্রাল অ্যাটম হিসেবে যখন থাকবে ওই সেন্ট্রাল অ্যাটমে তাদের ভ্যালেন্স শেলে এস পি ডি ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যারা সেন্ট্রাল অ্যাটম হিসেবে কাজ করবে তাদের ভ্যালেন্স শেলে এ ধরনের এস পি ডি ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যারা লিগ্যান্ড হিসেবে কাজ করবে তাদের কমপক্ষে এ লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে, এ লোন পেয়ার অফ ইলেকট্রন। যদি তাদের এটা কমপক্ষে থাকে তারাই লিগ্যান্ড হিসেবে কাজ করবে। পরবর্তীতে এরা এই sp-d অরবিটাল এগুলো মিলে যে হাইব্রিড অরবিটাল তৈরি হবে ওই হাইব্রিড অরবিটালে লিগ্যান্ড সমূহ ওই যে তার জোড় ইলেকট্রন রয়ে গেছে ওই জোড় ইলেকট্রন দিয়ে হাইব্রিড অরবিটালের সাথে বন্ধন তৈরি করবে। এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির মূল স্বীকার্য বলতে পারো, যে স্বীকার্য সমূহ এটাই ভ্যালেন্স বন্ড থিওরি। এরপরে তাহলে বন্ড কিভাবে তৈরি হয় আমরা যদি দেখি এদের মূল স্বীকার্যের পরে ভ্যালেন্স বন্ড কিভাবে ভ্যালেন্স বন্ড থিওরিতে কিভাবে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে বন্ডিং হবে। আমরা যদি ট্রানজিশন এলিমেন্ট গুলো ধরি বা ট্রানজিশন মেটাল গুলো ধরি, ফার্স্ট রোতে কারা আছে? ফার্স্ট রোতে আছে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। এদের ক্ষেত্রে যদি ধরি অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার 21 থেকে 30 পর্যন্ত, তাহলে তাদের ক্ষেত্রে কি কি সংক্রায়ন দেখা যায় বা কি কমপ্লেক্স ফর্ম করে তারা। এটা মনে করো মেটাল, এই মেটালকে ঘিরে দুটি লিগ্যান্ড সংযুক্ত হতে পারে, লিগ্যান্ড যদি এ ধরনের হয় তখন তার যে সংকরায়নটা হয় হাইব্রিডাইজেশনটা সেটাকে বলি আমরা sp। এই sp হবে কোথা থেকে? 4s 4px 4py 4pz, একটা s একটা p মিলে এই ধরনের যখন মেটালকে ঘিরে দুটি লিগ্যান্ড সংযুক্ত হবে তখন তাদের সংকরায়নটা হবে sp sp এবং এদের বন্ধন কোণের মান হবে 180 ডিগ্রি।
বন্ধন কোণ হবে 180 ডিগ্রি এবং এই শেপটাকে আমরা বলবো লিনিয়ার শেপ, সরল রৈখিক। এবার যদি তিনটি লিগ্যান্ড আসে মেটালকে ঘিরে, এটা মেটাল মনে করো তুমি, এখানে একটা লিগ্যান্ড আছে, এখানে একটি লিগ্যান্ড আছে, এখানে একটি, তিনটি লিগ্যান্ড। তাহলে আমরা যদি তিনটি লিগ্যান্ড দেখি মেটালকে ঘিরে, তখন তার আকৃতি হবে ট্রাইগোনাল এবং তার সঙ্কুরান্ত হয়ে যাবে sp2। তখন 4s 4px 4py এরা মিলে sp2 শঙ্কুর অরবিটাল তৈরি করবে এবং তার বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে 120 ডিগ্রি। তখন তার আকৃতির নাম বললাম আমরা ট্রাইগোনাল, ট্রাইগোনাল আকৃতি হয়ে যাবে। এবার যদি তিনটি লিগ্যান্ডের পরিবর্তে চারটি লিগ্যান্ড আসে, তখন তার সংকরায়ন দুই রকম হতে পারে। দেখো, যদি চারটি লিগ্যান্ড আসে তখন তার সংকরায়ন দুই ধরনের হতে পারে। সংকরায়নের চারটি লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখি, এটি হচ্ছে মেটাল, একটি লিগ্যান্ড, দুটি লিগ্যান্ড, তিনটি লিগ্যান্ড, চারটি লিগ্যান্ড। তখন তার আকৃতি, এই আকৃতিটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল। তাহলে মেটাল লিগ্যান্ড 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 লিগ্যান্ড, তাহলে এটা হবে sp3। তখন হবে তার 4s 4px 4py 4pz, এই তিনটা মিলে হবে এবং তার বন্ড অ্যাঙ্গেলের মান হবে 109 ডিগ্রি 109 ডিগ্রি 28 মিনিট, বা আমরা বলতে পারি 109.5 ডিগ্রি। এটার বাইরেও চারটি লিগ্যান্ড অন্যভাবে সংযুক্ত হতে পারে মেটালকে ঘিরে। দেখো, এটা মেটাল, এটা মনে করো লিগ্যান্ড, এটা একটা লিগ্যান্ড, এটা একটা লিগ্যান্ড, এটা একটা লিগ্যান্ড, এটা একটা লিগ্যান্ড। এভাবেও তারা ফর্ম করতে পারে। যদি এ ধরনের কমপ্লেক্স ফর্ম করে মেটাল লিগ্যান্ড 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 লিগ্যান্ড, তখন তার সংকরায়নটা হয়ে যায় dsp2। তখন তার সংকরায়নটা বলবো আমরা dsp2 এবং এই আকৃতিটাকে বলবো আমরা স্কয়ার প্লানার। তাহলে এটা ছিল টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, এটা হচ্ছে স্কয়ার প্লানার, এটা হবে স্কয়ার প্লানার যদি এ ধরনের হয়। কয়টা লিগ্যান্ড? তাহলে চারটা লিগ্যান্ড। কতভাবে? দুভাবে সংযুক্ত হতে পারবে। এখন dsp2 সংকরায়নটা কিভাবে হবে? dsp2 সংকরায়ন হলো আমাদের 3d, এই 4s অরবিটালের আগে 4s আর 4p, এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে দুটি, চারটি অরবিটাল মিলে আমাদের সংকুলিত অবস্থাটা হবে dsp2। এবার যদি আমরা পাঁচটা লিগ্যান্ড হয় আমাদের, তখন কি হবে? দেখো, যদি পাঁচটা লিগ্যান্ড নেই আমরা, পাঁচটি লিগ্যান্ড নিলে মেটালকে ঘিরে এভাবে বন্ধন তৈরি হতে পারে। এটা মেটাল, এটা লিগ্যান্ড, 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 এটা একটা লিগ্যান্ড আর এদিকে আরেকটি লিগ্যান্ড হবে। তাহলে লিগ্যান্ড 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 লিগ্যান্ড, পাঁচটি লিগ্যান্ড, সেন্টারে থাকবে তোমার মেটাল বা মেটাল আয়ন। এ ধরনের কমপ্লেক্স ফর্ম করতে পারে। এটাকে বলবো আমরা ট্রাইগোনাল বাই পিরামিডাল শেপ। ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, এটাকে হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল, বাই পিরামিডাল। তাহলে এটা সংকলিত অবস্থাটা কি হবে? এর সংকলিত অবস্থা হবে dsp3। তাহলে sp3 d d হচ্ছে, তাহলে 3d থেকে আসবে 4s আর 4p এর তিনটি মিলে এ ধরনের সংকরায়ন হবে dsp3। এবার যদি আমাদের 6টি লিগ্যান্ড আসে 5টি এর পরিবর্তে, তাহলে আমরা দেখতে পারি তার কমপ্লেক্স ফর্মগুলো দুই ধরনের হতে পারে। হাইব্রিডেশন, তার হাইব্রিডেশন হতে পারবে d2sp3 অথবা sp3d2, কিন্তু কমপ্লেক্সে সেইভাবে একই রকম। এটা মেটাল, এদিকে লিগ্যান্ড 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 লিগ্যান্ড, এদিকে একটা লিগ্যান্ড হবে, এদিকে একটা লিগ্যান্ড হবে। তখন এই শেপটাকে বলবো আমরা অক্টাহেড্রাল। তবে এই অক্টাহেড্রালের ক্ষেত্রে তুমি বন্ধন কোণগুলো পাবে সব 90 ডিগ্রি, এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। অক্টাহেড্রাল শেপের এই কমপ্লেক্সের ক্ষেত্রে তুমি দেখো, এই কমপ্লেক্স তাহলে তোমার সংকরায়ন হতে পারবে d2sp3
অথবা sp3d2 যে কোনোটাই হতে পারবে। যদি d2sp3 হয় তাহলে আমরা বলবো তাকে ইনার অরবিটাল অক্টাহেড্রাল। তাহলে এটাকে বলবো আমরা ইনার অরবিটাল অক্টাহেড্রাল। তাহলে d2sp3 হবে ইনার অরবিটাল অক্টাহেড্রাল। আর যদি sp3d2 হয় তাহলে বলবো তাকে আউটার অরবিটাল অক্টাহেড্রাল। আমরা যখন কমপ্লেক্স গুলো করব তখন আমরা দেখব কেন ইনার অরবিটাল বললাম আর কেন আউটার অরবিটাল বললাম, এটা আমরা একটু পরে দেখতে পারবো। তাহলে আমরা এভাবে যে প্রথম সারির যে আমাদের ট্রানজিশন মেটাল গুলো আছে তাদের ক্ষেত্রে যদি সংকরায়ন দেখি, আমরা দেখলাম sp সংকরায়ন হতে পারে, sp2 হতে পারে, sp3 হতে পারে, dsp2 হতে পারে, dsp3 হতে পারে, d2sp3 হতে পারে অথবা sp3d2 হতে পারে। এখন আমরা যদি একটা কমপ্লেক্স দেখি, দেখো হেক্সামিন কোবাল্ট 3 আয়ন। আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্স দিয়ে শুরু করব। কেমন অক্টাহেড্রাল? ইনার অরবিটাল অক্টাহেড্রাল। এই ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স থেকে আমরা এবার একটা উদাহরণ দেখব। এই উদাহরণ দিয়ে আমরা শুরু করব। তাহলে দেখো CO NH3 6 3+। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম দেখতে পাচ্ছি আমরা কোবাল্ট এবং লিগ্যান্ড হিসাবে অ্যামোনিয়া আচরণ করছে। তোমাদের যখন লিগ্যান্ড পড়ানো হয়েছিল তখন লিগ্যান্ডের শ্রেণী বিভাগ পড়ানো হয়েছিল। লিগ্যান্ডের শ্রেণী বিভাগের মধ্যে শক্তির উপর ভিত্তি করে তোমরা দেখছিলে দুই ধরনের লিগ্যান্ড হয়, একটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, একটা উইক লিগ্যান্ড। অ্যামোনিয়া হচ্ছে এই ধরনের লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড। তাহলে কোবাল্টের সাথে 6টা অ্যামোনিয়া যখন সংযুক্ত হবে অবশ্যই এই 6টি অ্যামোনিয়া 6 জোড়া ইলেকট্রন দান করবে। একটা লিগ্যান্ড, এটা হচ্ছে মনোদন্তি লিগ্যান্ড, তাহলে মনোদন্তি লিগ্যান্ড 1 জোড়া ইলেকট্রন যদি দান করে তাহলে একটা অ্যামোনিয়া যদি 1 জোড়া ইলেকট্রন দান করে 6টা অ্যামোনিয়া আমার 6 জোড়া ইলেকট্রন দান করবে। 6 জোড়া ইলেকট্রন কে গ্রহণ করবে? কোবাল্ট 3+ আয়ন গ্রহণ করবে। তাহলে কোবাল্ট যদি 3+ আয়ন এটাকে গ্রহণ করে তাহলে কোবাল্টের ওই আয়নের ওই যোজ্যতা স্তরে তার 6টি ফাঁকা অরবিটাল থাকতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে এখানে জোরনে কোবাল্টের অক্সিডেশন স্টেট কত, অক্সিডাইজিং তার মান কত। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে দেখো অ্যামোনিয়া হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড, নিরপেক্ষ লিগ্যান্ডের জন্য জারণ মান 0, তাহলে কোবাল্ট হচ্ছে x যোগ 0 * 6 = +3, x = +3। তাহলে আমরা বলতে পারি এখানে কোবাল্ট 3+ হিসেবে আছে, কোবাল্ট 3+ হিসেবে আছে। আমরা যদি তার এবার ইলেকট্রন বিন্যাস করি, দেখো তুমি কোবাল্ট 27, তাহলে আমরা বলতে পারি আর্গন, আর্গনের পরে হবে 3d, তারপরে 4s2 4p3, তাহলে আর্গন হচ্ছে 18 আর 2 20 আর 3 23, আর কত থাকবে বাকি? আমাদের 4 বাকি থাকবে, 23 আর 4 27। এখন এটাকে যদি আমরা আয়নিত অবস্থায় লিখি, এটাকে যদি আমরা আয়নিত অবস্থায় লিখি তাহলে কোবাল্ট কি করবে? 3টি ইলেকট্রন দান করে দেবে। তাহলে কোবাল্ট যদি 3টি ইলেকট্রন দান করে দেয় তাহলে কি হচ্ছে আমাদের সেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের আর্গনের পরে আমাদের ইলেকট্রন বিন্যাসটা ভুল হয়েছে। দেখো এখানে 4p আর 3d এর মধ্যে 3d তে ইলেকট্রন আগে যাবে, সেই হিসেবে আমরা বলতে পারি যে কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটা হবে 3d7 আর 4p তার ফাঁকা থাকবে, 4p 0, কারণ 4s এর পরে 3d তে ইলেকট্রন যাবে তারপরে 4p তে যাবে। তাহলে আমাদের 27টা 18 আর 2 20 আর 7 27। এবার কোবাল্ট 3+ করো, তাহলে তাকে অক্সিডাইজিং স্টেটে নিয়ে যাও, জারিত করো, জারিত করলে তার হবে আর্গন, আর্গনের পরে এখান থেকে 2টি ইলেকট্রন যাবে আউটার মোস্ট সেল থেকে, তাহলে আরো একটি ইলেকট্রন দরকার, তাহলে হবে 3d6 4s0 4p0। এটাকে যদি আমরা কুন্ডের বক্স পদ্ধতিতে একটু দেখি তাহলে এভাবে দেখা যাবে 3d6, 3d অরবিটাল হচ্ছে 5টা তোমরা জানো, 4s 4p, 4s 4p, কয়টা ইলেকট্রন 3d তে? 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা, একই স্পিনে 5টা ইলেকট্রন, বিপরীত স্পিনে আরেকটা ইলেকট্রন যাবে, 6টা ইলেকট্রন। এখন আমাদের 6টা অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে আচরণ করছে। 6টা অ্যামোনিয়া যদি লিগ্যান্ড হিসেবে আচরণ করে সেক্ষেত্রে আমরা এটা 6টা ফাঁকা অরবিটাল লাগবে। তাহলে এই ফাঁকা অরবিটাল আমি 4d থেকেও নিতে পারি। এই পাশে আমার 4d আছে,
যেখানে 4d তে 5টি ফাঁকা অরবিটাল আছে। এখন অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড কিনা? হ্যাঁ, স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড গুলোর বৈশিষ্ট্য হচ্ছে স্ট্রং লিগ্যান্ড গুলো ইনার কমপ্লেক্স করে, অর্থাৎ তার ইনার অরবিটালে যে অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাদেরকে পেয়ার করে দেয়। তাহলে অ্যামোনিয়া কি করতে পারবে? কোবাল্টের 3d যে অযুগ্ম ইলেকট্রন আছে তাকে জোড় করে দিবে। যদি জোড় করে দেয়, এটাকে যদি তুমি বলো dxy dyz dzx dx স্কয়ার থেকে y স্কয়ার dz স্কয়ার, তাহলে এই 6টি ইলেকট্রন 3টি অরবিটালে চলে আসে। বাকি যে দুটি অরবিটাল dx স্কয়ার থেকে y স্কয়ার dz স্কয়ার, এই দুটি ভ্যাকেন্ট হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এই অরবিটাল দুটির সেটকে আমরা ইজি সেট এবং এই তিনটির সেটকে T2G সেট বলে। সেটা আমরা পরের ভ্যালেন্স বন্ড থিওরি পড়ার পরে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আলোচনা করব। তাহলে দুটি ডি অরবিটাল আমার ফাঁকা হয়ে গেল। এখানে একটা 4s আছে, একটা 3টা 4p আছে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা অরবিটাল হয়ে গেল। তাহলে আমার 4d অরবিটালের আর কোনো দরকার নেই। তাহলে হেক্সামিন কোবাল্ট তৈরির জন্য তোমার আর কি করতে হচ্ছে না, 4d অরবিটাল তৈরি করা, 4d অরবিটাল থেকে কোনো অরবিটাল নেয়ার দরকার হচ্ছে না। এবার যদি তুমি এদের ক্ষেত্রে এ ধরনের বন্ডিং করো, তাহলে দেখো, তাহলে কোবাল্টের সংকরিত অবস্থাটা হবে কি? সংকরিত অবস্থাটা হবে D2sp3। তাহলে ডি নিয়েছি তো আমি কয়টা? দুইটা। এস নিয়েছি কয়টা? একটা। পি নিয়েছি কয়টা? তিনটা। তাহলে D2sp3 মোট 6টা অরবিটাল, তাহলে 6টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এখন তুমি খেয়াল করো যে ডিটা নিয়েছো, ওই ডিটা কোন ডি? 3d। তারপরে 4s 4p নিয়েছো। তাহলে যে s এবং p নিয়েছো, ডি অরবিটাল যেটাকে ব্যবহার করছো সেটা ওই sp অরবিটালের আগের শক্তি স্তরের ডি কিনা। যদি আগের শক্তি স্তরের ডি হয় তাহলে সেটাকে বলবো আমরা ইনার কমপ্লেক্স, আর যদি 4s 4p এর পরের ডি হয় তাহলে তাকে বলবো আউটার কমপ্লেক্স। তাহলে এটাকে বলবো আমরা ইনার কমপ্লেক্স। এই কারণে বলছিলাম যে D2sp3 সংকরণ হলে ইনার অরবিটাল অক্টাহেড্রাল হবে, আর যদি sp3d2 হয় তাহলে হবে আউটার অরবিটাল অক্টাহেড্রাল। তাহলে হেক্সামিন কোবাল্ট 3 আয়ন এক্ষেত্রে ইনার অরবিটাল অক্টাহেড্রাল ফর্ম করবে। তাহলে আমরা যদি দেখি তাহলে কিভাবে হবে দেখো। তাহলে কোবাল্ট 3+ আর্গন, আর্গনের পরে 3d6, 3d তে এবার কয়টা? 6টি ইলেকট্রন আছে। কয়টা 3d অরবিটাল আছে এখানে? 3টা। বাকি দুটো হাইব্রিডাইজেশনে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমার হাইব্রিড অরবিটাল 1 2 3 4 5 6। তাহলে হাইব্রিডাইজেশনটা কি? D2sp3। কয়টা অ্যামোনিয়া আমার? 6টা অ্যামোনিয়া। তাহলে এখানে একটা সন্নিবেশ হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা, এখানে একটা, মোট 6টা। তাহলে অ্যামোনিয়া এই যে 6টা অ্যামোনিয়া D2sp3 হাইব্রিডাইজেশন করবে। এভাবে হেক্সামিন কোবাল্ট 3 আয়ন গঠিত হয়। তাহলে হেক্সামিন কোবাল্টের ক্ষেত্রে তাহলে কখন এই ধরনের ইনার অরবিটাল প্রবণতা যৌগগুলো দেখায়? যদি ওই মেটাল আয়নের সাথে তুমি দেখো যে মেটাল আয়নের সাথে সংযুক্ত লিগ্যান্ডটি স্ট্রং লিগ্যান্ড। যদি এরকম হয়, যেমন অ্যামোনিয়া, কোবাল্ট, কার্বনিক, নাইট্রোসিল, এরা সায়ানাইড, এরা সবাই স্ট্রং লিগ্যান্ড। আর যদি পানি হয় লিগ্যান্ড বা হ্যালোজেন সমূহ লিগ্যান্ড হিসেবে আচরণ করে, তখন তাদেরকে আমরা বলবো উইক লিগ্যান্ড। তাহলে ওইগুলো তারা কি করতে পারে না? ইনার কমপ্লেক্স করতে পারে না। উইক লিগ্যান্ড গুলো কখনো ওই ইনার অরবিটালে অযুগ্ম ইলেকট্রন গুলোকে জোর করে ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করতে পারে না, কিন্তু স্ট্রং লিগ্যান্ড গুলো এ ধরনের ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করতে পারে। তাহলে আমরা এটা থেকে দেখলাম যে কিভাবে তোমার হেক্সামিন কোবাল্ট 3 আয়ন গঠিত হয়ে গেল। তাহলে এটা ইনার অরবিটাল অক্টাহেড্রাল হয়ে গেল যৌগটি, তার বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল 90 ডিগ্রি। এবার যদি তুমি এটার ম্যাগনেটিক মোমেন্ট সম্পর্কে ধারণা নিতে চাও বা এদের চুম্বক ধর্ম সম্পর্কে ধারণা নিতে চাও, তাহলে আমরা একটু এদের এই ফ্রি মেটাল অবস্থায় আর লিগ্যান্ড অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস দেখবো। তাহলে এটা হচ্ছে তার মেটাল অবস্থায়, এটা হচ্ছে তার কমপ্লেক্স অবস্থায়। যদি ফ্রি মেটাল ছিল, যখন সে ফ্রি মেটাল আয়ন হিসেবে যখন ছিল কোবাল্ট, যখন লিগ্যান্ডের সাথে সে বন্ড ফর্ম করেনি, তখন কেমন ছিল? তখন ছিল আর্গন 3d6 4s 4p, এটা ছিল 0, এগুলো 0 ছিল। আর 3d তে 6টি ইলেকট্রন ছিল, 1 2 3 4 5 6। তাহলে ফ্রি মেটাল অবস্থায় তার মধ্যে কয়টি অযুগ্ম ইলেকট্রন ছিল? 4টি। তাহলে n1 এর মান বলবো আমরা 4, n1 4।
এবার যখন সে মেটাল ফর্ম করলো তখন তার মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, তাহলে N2 হচ্ছে 0, তাহলে N1 এবং N2। তাহলে আমরা যখন সে ফ্রি মেটাল আয়ন ছিল তখন তার অযুগ্ম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, যখন সে কমপ্লেক্স ফর্ম করলো তখন তার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। এই দুটির মধ্যে N1 এবং N2 এর মধ্যে কে বড়? বড় N1, তাহলে N2 is less than N1। তাহলে আমরা বলতে পারি মিউ এস সমান হবে, ম্যাগনেটিক মোমেন্ট সমান হবে √n ইনটু n প্লাস 2 বোর ম্যাগনেটাম df। যখন এই শর্ত চলে আসবে N2 is less than N1 হবে, তাহলে মিউ exp is less than মিউ s। তাহলে এই মিউ s টাকে, মিউ s টা হচ্ছে যখন তুমি তার স্পিন অরবিটাল ধরে ম্যাগনেটিক মোমেন্টের মান বের করবে। ম্যাগনেটিক মোমেন্ট যখন স্পিন অরবিটাল ধরে বের করবে, শুধুমাত্র স্পিন ফর্মুলায় বের করবে, তখন সেটা মিউ এস। আর মিউ ইএক্সপি এক্সপেরিমেন্টাল ভ্যালু। কখন? এটা কমপ্লেক্স ফর্ম অবস্থায় তার এক্সপেরিমেন্টাল ভ্যালু কত? তাহলে এক্সপেরিমেন্টাল ম্যাগনেটিক মোমেন্টের মান থেকে ওই স্পিনের এই মানটা বড় হবে কখন? কমপ্লেক্সের ক্ষেত্রে যখন N2 is less than N1। তাহলে N1 N2 কে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। N1 টা কোন অবস্থায়? ফ্রি মেটাল আয়ন অবস্থায়। N2 টা কোন অবস্থায়? N2 টা হবে তোমার দিয়ে কমপ্লেক্স ফর্ম অবস্থায়। N2 টা হবে তার কমপ্লেক্স ফর্ম অবস্থায়। এখন তুমি যদি এভাবে যে কোনো মেটালের ক্ষেত্রে তুমি দেখো যে তার 3d6 থেকে 3d6 বা 3d7 3d8 বা 3d4 ইত্যাদি থেকে যদি তুমি শুরু করো 4 5 6, তাহলে কি হবে? যদি তুমি এটা তো কোবাল্টেরটা গেল, আমরা যদি তার 3d4 ফর্মুলা দেখি তাহলে দেখো আমি শুধুমাত্র কিন্তু আমরা আলোচনা করতেছি D2sp3 নিয়ে। আমরা আলোচনা করতেছি আজকে শুধু D2sp3 নিয়ে, তার মানে অক্টাহেড্রাল কমপ্লেক্স নিয়ে আলোচনা করতেছি। কেমন অক্টাহেড্রাল কমপ্লেক্স? অক্টাহেড্রালটা হচ্ছে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। তাহলে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স কারা করবে? স্ট্রং লিগ্যান্ড গুলো করবে। তবে উইক লিগ্যান্ড করতে পারে যদি ডি অরবিটালে স্বাভাবিকভাবেই ফাঁকা থাকে। এই 3d অরবিটাল যদি স্বাভাবিকভাবেই ফাঁকা থাকে তাহলে উইক লিগ্যান্ড গুলো করতে পারবে। তাহলে আমরা N1 N2 এর মানটা একটু দেখি। দেখো D4 যদি সে মেটাল ফ্রি মেটাল অবস্থায় হয় তাহলে তার ফর্ম পাবে এরকম 3d 1 2 3 4। এটা ফ্রি মেটাল, এ মানে হচ্ছে ফ্রি মেটাল আয়ন অবস্থায়। ফ্রি মেটাল আয়ন অবস্থায় অর্থাৎ যখন সে কমপ্লেক্স ফর্ম করেনি তখন তার N1 এর মান কত হবে? 4। আর বি হচ্ছে কমপ্লেক্স ফর্ম অবস্থায়। তাহলে যখন কমপ্লেক্স ফর্ম করবে, খেয়াল করো D2 দুটো ডি ফাঁকা দরকার। নরমাল অবস্থায় একটা ডি ফাঁকা আছে, আরেকটা ডি ফাঁকা করলে হবে। তাহলে আরেকটা দিকে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ওকে তুমি একটা অরবিটালে পেয়ার করে দাও। এটা তাহলে এটা একটা জোড় হয়ে গেল, এটা একটা যেভাবে ছিল দুটো ফাঁকা হয়ে গেল। তাহলে N2 এর মান কত? দেখো 2। তাহলে D4 যখন হবে কমপ্লেক্সের তোমার 3d অরবিটাল স্ট্রাকচার, তখন N1 এর মান হবে 4, N2 এর মান হবে 2। এই মানগুলো কেমন হবে? তাদের মিউ exp অথবা মিউ s কেমন হবে তোমাদের একটা চার্ট দেব আমি, সেই চার্টে দেখতে পাবে। এবার দেখো যদি তাহলে সেটা D5 হতো, D5 বলে দেখো N1 N2 এর মান কত হয়? এটা D5, তাহলে আরো একটি ইলেকট্রন, তাহলে আরো একটি পেয়ার হয়ে যাবে। তাহলে N1 এর মান হবে 5, N2 এর মান হবে ওই আগের মতোই 2। N1 এর মান হয়ে যাবে 5 এবং N2 এর মান হয়ে যাবে আগের মতো 2 না 1। N2 এর মানটা হয়ে যাবে 1। এই দুটো জোড়, একটা আছে বিজোড়। এবার যদি D6 হয় তাহলে এখানে একটা জোড় হবে, এখানে একটা জোড় হয়ে যাবে 3d6। N2 এর মান হয়ে যাবে 0, N1 এর মান হয়ে যাবে 4, N1 এর মান হয়ে যাবে 4। যদি D7 হয় তাহলে কি হবে? D7 হলে এখানে আরো একটি ইলেকট্রন আসবে, তাহলে N1 এর মান কত হয়ে যাবে? আমার N1 এর মান হয়ে যাবে 3, তিনটি আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে D7 এখানে একটি ইলেকট্রন। এবার এই ইলেকট্রনকে তুমি কি করবে? তাহলে যখন D7 ফর্ম করবে তখন তার ইলেকট্রন কোথায় যাবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন তখন আমরা বলি
যে 3d7 এ ওই ইলেকট্রন 4s4p এর পরে যে 5s অরবিটাল আছে সেখানে একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে 3d এর এই দুটি ভ্যাকেন্ট রাখতে হবে তোমাকে, ভ্যাকেন্ট রাখলে d2sp3 হবে। তাহলে এটা হচ্ছে 4s, এটা 4p, এটা হচ্ছে 5s, এখানে একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে আউটার মোস্ট সেলে তার n2 এর মান কত? n2 এর মান হয়ে যাবে তখন 1, n2 এর মান হয়ে যাবে তখন 1। তাহলে n1 এর মান 3, n2 এর মান হয়ে যাবে 1, n2 এর মান হবে 1। যদি D8 সিস্টেম পাও তুমি মেটাল আয়নে, D8 সিস্টেম হলে তখন কি হবে দেখো, এটা হচ্ছে D8, তাহলে ফ্রি মেটাল আয়নে এটা হয়ে যাবে 7, এটা 8। তাহলে n1 এর মান কত? n1 এর মান হয়ে যাবে 2। এবার যখন কমপ্লেক্স ফর্ম করবে তার তো দুটো ডি ফাঁকা রাখতে হবে, তাহলে তার বাকি দুটো ইলেকট্রন কোথায় যাবে? এখানে 6টা আছে, দুটো যাবে এখানে, তখন n2 এর মান হয়ে যাবে 0। এভাবে আমরা n1 n2 বের করে আমরা দেখব n1 n2 এর মধ্যে কে বড়, সেটা থেকে তাদের ম্যাগনেটিক মোমেন্টের মান এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে তার স্পিনের উপর ডিপেন্ড করে যে মানটা বের করা হবে তার সাথে সহজেই তুলনা করতে পারবো। এটা দিয়ে আমরা আজকের আমাদের যে লেকচার সেই লেকচারটা দেখো, আমরা শুধুমাত্র ভ্যালেন্স বন্ড থিওরি স্বীকার্যগুলো দেখলাম। স্বীকার্যগুলো দেখার পরে আমরা এখানে কি কি সংকরায়ন হতে পারে কমপ্লেক্স গুলো সেটা দেখলাম। এরপরে শুধুমাত্র ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্সের নিয়ে আলোচনা করলাম d2sp3 নিয়ে। সেই d2sp3 এর উপর ভিত্তি করে তাদের ম্যাগনেটিক মোমেন্ট গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখলাম। এখন এত সময় যে তোমাদের লেকচারটা দেওয়া হলো, সেই লেকচারটা আমি যদি তোমাদের একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, তোমরা যদি বোর্ডের লেখাটা স্পষ্ট নাও বুঝতে পারো, স্ক্রিন শেয়ার অপশনে আশা করি তোমরা বুঝতে পারবে সেটা। দেখো, তাহলে আমরা থার্ড ইয়ার বিএসসি অনার্স দের ক্লাস নিয়েছি, এখান থেকে আমরা আলোচনা করলাম। আমি আগে এগুলো বলে দিয়েছি তোমাদের। এবার দেখো ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি স্বীকার্যগুলো এখানে লিপিবদ্ধ করা আছে, তোমরা এই স্বীকার্যগুলো আমি মুখে বলে দিয়েছি, এগুলো পড়বে। এরপরে তোমাদের ফার্স্ট রো ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের উপর আমরা এই শেপগুলো আলোচনা করছি, কোন শেপ হবে। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে কমপ্লেক্সের, দেখো এক্সাম্পল গুলো তোমরা দেখতে পারো। টেট্রাহেড্রাল, এরপরে স্কয়ার প্ল্যানার হলো সংকরায়ন, এরপর আমরা ট্রাইগোনাল বাই পিরামিডাল দেখছিলাম, ইনার অরবিটাল অক্টাহেড্রাল, আউটার অরবিটাল অক্টাহেড্রাল। এখানে কমপ্লেক্স গুলোর যদি উদাহরণগুলো দেখো, যেগুলো লিগ্যান্ড স্ট্রং লিগ্যান্ড, যেমন দেখো অ্যামোনিয়া, সায়ানাইড, তারা ইনার অরবিটাল ফর্ম করছে, কিন্তু যখন তুমি উইক লিগ্যান্ড ব্যবহার করছো পানি তখনই, অথবা ফ্লোরিন, তখনই আউটার অরবিটাল ফর্ম করছে। এরপরে এটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন কমপ্লেক্স, এই চারটা খুব একটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্স নিয়ে আলোচনা করছি, কেমন ধরনের অক্টাহেড্রাল, ইনার অরবিটাল। তাই ইনার অরবিটাল কিভাবে ফর্ম হলো সেটা দেয়া আছে, ধাপগুলো কোবাল্ট 3+ আয়ন T2G ইজি অরবিটাল সেট 3d তে, এটা কোবাল্ট আয়ন ফর্ম করলো। এরপরে 6টা অ্যামোনিয়া, দেখো 6টা অ্যামোনিয়া 6 জোড়া ইলেকট্রন ডোনেট করলো, D3d তে 2টি অরবিটাল, S এ একটি, আর P তে হচ্ছে 3টি। এভাবে d2sp3 হাইব্রিডাইজেশন হলো। এবারে এটার এই হাইব্রিডেশন নিয়ে দেখো এখানে বোল্ড করে লেখা আছে ইনার অরবিটাল কমপ্লেক্স ফর্ম করলো। এই ইনার অরবিটাল কমপ্লেক্স ফর্মে যখন ম্যাগনেটিক মোমেন্ট কনকার হলো, দেখো নিচে μs সমান √n*n+2 বোর ম্যাগনেটাম dm, তাহলে এখানে n2 ইজ লেস দ্যান n1, এটা আমরা বের করে দেখছি। তাহলে সেই ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ভ্যালু হবে স্পিন অনলি মোমেন্ট, শুধু স্পিন দিয়ে যদি তুমি ক্যালকুলেশন করো ম্যাগনেটিক মোমেন্টের মান, তাহলে তার থেকে সবসময় ছোট হবে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা। এরপরে D4 D5 D6 সর্বশেষ আমি যেটা তোমাদের বোর্ডে দেখিয়েছি, এই চারটা আছে আমাদের। এরপরে দেখো ডি কনফিগারেশন উপরে কতগুলো কমপ্লেক্সের উদাহরণ দেয়া আছে, কোনটা কি হবে, এবং এদের μs এর মান ইন বোর ম্যাগনেটামে কত, μex এর মান কত, n1 n2 কত হবে সেটাও দেয়া আছে এখানে। এই চারটা দিয়ে তোমরা এগুলো পাবে। তাহলে এই পর্যন্ত আজকের আমাদের লেকচার থাকবে। আমরা পরের দিন ভ্যালেন্স বন্ড থিওরির যে বাকি যে অংশটুকু আছে বাকি, এরপরে আমরা শুধুমাত্র ইনার আউটার অরবিটাল করলাম অক্টাহেড্রালে, এরপরে অক্টাহেড্রালে আউটার অরবিটালের আছে ওটা দেখব, দেখার পরে অন্যান্য টেট্রাহেড্রাল শেপ আছে, স্কয়ার কর্নার শেপ আছে, ওগুলো দেখে পরে আমরা আরো একটি লেকচার ভ্যালেন্স বন্ড থিওরিতে শেষ করে পরের লেকচার আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি শুরু করব। তাহলে
তোমরা এই লেকচারটা আশা করি তোমাদের কাছে যে বই আছে বই থেকে পড়ে নিবে। বই যদি কারো সাথে এখন তোমাদের কাছে না থাকে, তোমরা এই যে স্ক্রিন শেয়ার করে আমি স্লাইড গুলো দিয়ে দিলাম, সেই স্লাইড গুলো থেকে খুব সহজেই এটা পড়তে পারবে। তাহলে সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।